সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদাব, নমস্কার। সকলকে স্বাগতম জানাচ্ছি রাঙ্গুনি আদর্শ বহুমুখী প্রাইভেট উচ্চ বিদ্যালয়ের লাইভ ক্লাসে। আমি মোহাম্মদ আবু সায়েম, সহকারী প্রধান শিক্ষক, অত্র প্রতিষ্ঠান। প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার সর্বশেষ ক্লাসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং সেই ক্লাসটিতে আমি তোমাদেরকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ কীভাবে করা যায় সেই বিষয়ে আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। তো এখন আমরা চলে যাই আজকের আলোচনায়। আজকের যে নির্ধারিত আলোচনা, সেই আলোচনাটা হচ্ছে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করা যায়। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আমার আজকের ক্লাসটিও ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আজকে এবং আগামীকালের ক্লাসটাও 6 থেকে 10 সবার প্রয়োজন হবে। তো এর পরের ক্লাসগুলো অষ্টম, নবম, দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বেশি প্রয়োজন। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরাও চাইলে এই ক্লাসটা দেখতে পারো, তাহলে তোমাদের অগ্রিম কিছু বিষয়ে ধারণা হবে এবং পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের এগুলো কাজ দেবে। আচ্ছা, প্রথমে আসি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ যে আমরা করব, আমরা ফরমেশনটা চিনি কিনা। আমি আগের ক্লাসগুলোতেও কিন্তু এইগুলো সম্পর্কে ধারণা তোমাদের দিয়েছিলাম। আরও একবার বলি, যারা আজকে নতুন যোগদান করেছো তাদের উদ্দেশ্যে, বা বিশেষ করে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীর যারা স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে একটু ধারণা দিচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সের গঠনটা হলো প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে। অর্থাৎ এই যে এস, ভি, ও, এই ফরমেশনে যে সেন্টেন্স হয় সেই সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর আমাদেরকে সেটা করতে হবে ইন্টারোগেটিভে। ইন্টারোগেটিভের ফরমেশনটা আমি বলেছিলাম দুই ধরনের হয়, সেটা আগের একটা ক্লাসে বলেছিলাম। তোমার একটা ফরমেশন হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব থাকবে, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব মানে এমভি, এরপর অবজেক্ট। এই ফরমেশনে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হয়, কেমন? আরেকটা হচ্ছে ডব্লিউএস থাকে, তারপর অক্সিলারি ভার্ব থাকে, তারপর সাবজেক্ট থাকে, তারপর মেইন ভার্ব থাকে, তারপর অবজেক্ট থাকে। এটা হচ্ছে আরেকটা ফরমেশন। আসলে এই যে প্রথম যে গঠনটা আমরা বলছি অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট, এর ভিতরে কিন্তু আরেকটা ফরমেশন কিন্তু থাকে, আরেক ধরনের সেন্টেন্স থাকে। সেটা হচ্ছে কি তোমার ভার্ব, সাবজেক্ট, এক্সটেনশন অর অবজেক্ট, আমরা এভাবে বলতে পারি। শুরুতে একটা ভার্ব থাকবে, আরেকটা ভার্ব পাবে না। সেটা কীরকম? যেমন মনে করো, আর ইউ হ্যাপি, এই সেন্টেন্সটাতে শুরুতে একটা ভার্ব আছে, তারপর সাবজেক্ট আছে, তারপর যে শব্দটা আছে হ্যাপি, এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তার মানে এখানে দ্বিতীয় কোনো ভার্ব আর নাই। তাহলে এই গঠনের সাথে এটা কি মিলে না। তবে এই গঠনের ভিতরেই কিন্তু এটা আছে। আমরা এটাকে অক্সিলারি ভার্ব বলছি কেন? কারণ এখানে একটা মেইন ভার্ব বসবে, সেই কারণে। আর যদি ভিতরে মেইন ভার্ব না থাকে, মেইন ভার্বটা সামনে চলে আসে, তাহলে ফরমেশনটা হবে এরকম: ভার্ব, সাবজেক্ট, এক্সটেনশন অথবা অবজেক্ট। এখানে অবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা অবজেক্ট পাই না, অর্থাৎ বি ভার্ব দিয়ে যে সেন্টেন্সগুলো গঠিত হয় সেগুলো কিন্তু অবজেক্ট থাকে না। আবার হ্যাভ ভার্ব দিয়ে যে সেন্টেন্সগুলো হয় সেগুলোতে অবজেক্ট থাকে। তো এইভাবে আমরা বি ভার্ব এবং হ্যাভ ভার্বের সহযোগে এই ধরনের কিছু সেন্টেন্স আমরা পাবো, যেগুলোতে একটাই ভার্ব থাকে এবং সেটা শুরুতে বসে। আচ্ছা, এই হচ্ছে তাহলে আমাদের দুই ধরনের সেন্টেন্সের পরিচিতি। এখন আমরা দেখব কিভাবে কোন নিয়মে আমাদের এই কাজগুলো করতে হবে। প্রথমে আমি একটা সেন্টেন্স লিখছি, হি ওয়াজ ভেরি জেন্টল। আরেকটা সেন্টেন্স লিখছি, I do not know you। দুটো সেন্টেন্স আমি লিখলাম। এই দুটো সেন্টেন্সে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ প্রথমে সাবজেক্ট আছে, তারপর ভার্ব আছে, তারপর অন্য কিছু। সাবজেক্ট, ভার্ব, অন্য কিছু। এই সেন্টেন্সটা নেগেটিভ অবশ্য।
এই সেন্টেন্সটা নেগেটিভ বিতে এখানে একটা অক্সিলারি ভার্ব আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডেফিনিটে নেগেটিভ সেন্টেন্স, এটা মেইন ভার্ব, এটা অক্সিলারি ভার্ব। এই নটটা বসাবার জন্য আমাদেরকে ডুটা আনতে হয়েছে। এখন এই দুটো সেন্টেন্সকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব? দেখো, নিয়ম হলো যে সকল সেন্টেন্সে 4 ধরনের ভার্ব, আমি 3 ধরনের ভার্ব, প্রথমে খেয়াল করো, যে সকল সেন্টেন্সে 3 ধরনের ভার্ব, একটা হচ্ছে টু বি, আরেকটা হচ্ছে টু হ্যাভ, আরেকটা হচ্ছে মডাল। যে সকল সেন্টেন্সে এই 3 ধরনের ভার্ব পাবে বা থাকবে, সেই সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভ করার সময় এই ভার্বের যেটাই থাকুক সেটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবে। আমি আবার বলছি, যে সকল সেন্টেন্সে এই 3 ধরনের ভার্বের কোনো একটা থাকবে, হয় টু বি ভার্ব মানে এম, ইজ, আর, ওয়াজ, আর, অথবা টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর এটা হচ্ছে মডাল অক্সিলারি অর্থাৎ শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এই জাতীয়। এই 3 ধরনের কোনো একটা ভার্ব যদি থাকে তাহলে সেই ভার্বটাকে সাবজেক্টের আগে বসাতে হবে। তারপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ করার নিয়ম আর কি। ইন্টারোগেটিভ করার যে দ্বিতীয় বেসিক যে বিষয়টা সেটা হচ্ছে কি, মূল সেন্টেন্সটা যদি হাঁ বোধকে থাকে তাহলে ইন্টারোগেটিভটাকে না বোধক করে দিতে হবে, অর্থাৎ নেগেটিভ করে দিতে হবে। আর যদি মূল সেন্টেন্সটা নেগেটিভে থাকে তাহলে ইন্টারোগেটিভে সেটাকে অ্যাফার্মেটিভ অর্থাৎ হাঁ বোধকে রূপান্তর করতে হবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে দেখো, এই 3 ধরনের ভার্বের মধ্যে যেটাই থাকুক সেটাকে সাবজেক্টের আগে আনবে, তারপর সেন্টেন্সটা হাঁ বোধক নাকি না বোধক সেটা দেখবে। যদি হাঁ বোধক হয় না বোধক করে দেবে, হ্যাঁ, অর্থাৎ একটা নট আনতে হবে। আর যদি না বোধক হয় তাহলে ওই নটটাকে বাদ দিয়ে এটাকে হাঁ বোধক করে দিতে হবে। এটা হচ্ছে ইন্টারোগেটিভ করার নিয়ম। আচ্ছা, যদি এই 3 ধরনের ভার্বের কোনোটাই না থাকে তখন কি করবে? তখন তোমাকে যেতে হবে ডু ভার্বে। ডু ভার্বের রূপ 3টা, একটা হচ্ছে ডু, একটা হচ্ছে ডাজ, আর একটা হচ্ছে ডিড। এই 2 ধরনের ভার্ব বসাতে হবে যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট হয়। আরও সহজ করে দিই, ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকলে তখন তুমি ডাস নেবে। আর যদি ভার্বটা বেস ফর্মে থাকে, হ্যাঁ, অপরিবর্তিত অবস্থায় থাকে, তাহলে সেটাতে ডু নিতে হবে। আর যদি ভার্বটা ফার্স্ট টেন্সে থাকে, ফার্স্ট ফর্মে, তখন তোমাকে নিতে হবে ডিড। তাহলে এই ডু ভার্বটা কখন তুমি ব্যবহার করবে? যখন দেখবে সেন্টেন্সে এই 3 ধরনের ভার্বের কোনোটাই নাই, তখন তোমাকে এই ভার্বটার সাহায্য নিতে হবে। এই ভার্বটা 3 ধরনের হয়, ডু, ডাজ, ডিড। ডু, ডাজ বসে প্রেজেন্ট ইনডেফিনিটের জন্য, আর ডিড বসে ফার্স্ট ইনডেফিনিটের জন্য। কেবলমাত্র 2 ধরনের সেন্টেন্সে আমরা এই ডু ভার্বটা ব্যবহার করব, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট আর একটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট। এখন দেখো, এই যে হি ওয়াজ ভেরি জেন্টল, এখন এখানে আমরা খুঁজি, এখানে একটা ভার্ব আছে, সেই ভার্বটা হচ্ছে একটা বি ভার্ব। তাহলে আমার এই 3 জাতীয় সেন্টেন্স ভার্বের মধ্যে আমরা একটা পেয়ে গেলাম। তাহলে আমাদের আর বাড়তি কোনো ভার্বের প্রয়োজন নেই। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথমে ভার্বটাকে শুরুতে নিয়ে আসবো, কেমন? তারপর আমরা বসাবো। আচ্ছা, এরপর আমরা দেখব সেন্টেন্সটা হাঁ বোধক নাকি না বোধক। এই সেন্টেন্সটা হচ্ছে হাঁ বোধক সেন্টেন্স, তাহলে এখানে এটাকে না বোধকে রূপান্তর করতে হবে, তার মানে একটা নট যোগ করতে হবে। তুমি যদি ওয়াজের সাথে নটটা রাখো তাহলে এভাবে শর্ট ফর্মে লিখবে, এটাকে শর্ট ফর্ম বলে আর কি, সংক্ষিপ্ত রূপ। আবার তুমি চাইলে এটাকে সাবজেক্টের পরেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ওয়াজন বসালাম, এরপরে আমাকে বসাতে হবে সাবজেক্ট, আর বাদ বাকি অংশ যা যেরকম আছে সেরকম বসিয়ে দিতে হবে। এটা হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। খুবই সহজ কাজ, একদম সহজ কাজ। আমরা দেখব সেন্টেন্সের মধ্যে ভার্বটা কি আছে। ভার্বটা এখানে বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব অথবা মোডাল থাকলে সেটাকে সাবজেক্টের আগে বসাবো। এটা হাঁ বোধকে আছে বিদায় আমাকে ইন্টারোগেটিভের নিয়ম অনুসারে না বোধক করতে হয়েছে, অর্থাৎ ওয়াজের সাথে একটা নট যোগ করতে হয়েছে। যদি একসাথে থাকে তাহলে শর্ট ফর্মে বসাবো, অথবা চাইলে আমরা এটাকে ওয়াজ হি নট এভাবেও বলতে পারি। আচ্ছা, এরপরে সেন্টেন্সটা দেখো, এরপরে সেন্টেন্সটা তোমার আছে কিসে? নেগেটিভে। এটা না বোধক সেন্টেন্স, যেহেতু এখানে নট আছে তাহলে এটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে আমরা দেখব আমাদের প্রয়োজনীয় ভার্বটা আছে কিনা। দেখো, আমি যে বলেছি 3 ধরনের ভার্বের কোনোটা না পেলে তোমাকে চতুর্থ ভার্ব ডু ভার্বে যেতে হবে, ঠিক? এখন দেখা যাচ্ছে এখানে ডু ভার্বটা অলরেডি এক্সিস্টেড, এখানে অলরেডি আছে এটা। তাহলে এখন আমরা কি করব? যেটা আছে সেটাকেই নিয়ে নিব। ডু আই, ডু এর পরে সাবজেক্ট।
এই নটটা আমরা যেহেতু নাবোধককে হাবোধক করব, তাহলে নটটা অটোমেটিক্যালি বিলুপ্ত হয়ে যাবে, এটা ভ্যানিশ হয়ে যাবে, এটা আমার আর প্রয়োজন নেই, কারণ আমি এখন হাবোধকে নিয়ে আসবো সেন্টেন্সটাকে। তাহলে ডু এর পরে সাবজেক্ট বসলো, সাবজেক্টের পরে মেইন ভার্বটা বসাবো, নো ইউ, ডু আই নো ইউ, এটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম যে সেন্টেন্সে যদি তোমার বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব অথবা মডাল অক্সিলারি ভার্ব থাকে, তাহলে সেই ভার্বটাকে আমরা সাবজেক্টের আগে এনে বসাবো। আর দেখব সেন্টেন্সটা হাবোধকে যদি থাকে, তাহলে সেটাকে আমরা ইন্টারোগেটিভে নাবোধক করে দেবো। সেন্টেন্সটা নাবোধকে থাকলে সেটাকে ইন্টারোগেটিভে হাবোধক করে দেবো। আচ্ছা, এবার এই তিনটি সেন্টেন্স দেখো। এই তিনটি সেন্টেন্সের মধ্যে প্রথমে আছে হি ডিড দ্য ওয়ার্ক, এখানে ভার্বটা হচ্ছে ডিড। এরপর আছে পুনম লাইকস ড্রয়িং, এখানে ভার্ব আছে লাইকস। দে প্লে ক্রিকেট ইন দ্য ইয়ার্ড, এখানে আছে প্লে। এই তিনটা ভার্বের মধ্যে আমরা যেটা খেয়াল করব, তিনটা সেন্টেন্সেই এই ডিড, লাইকস এবং প্লে এই ভার্বগুলো ছাড়া আর কোনো ভার্ব এখানে নাই। তাহলে আমি কি বলেছি, প্রথমে তোমাদেরকে তিন ধরনের ভার্ব খুঁজতে হবে, অর্থাৎ বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। দেখো তো এই তিনটা সেন্টেন্সের মধ্যে সেই ধরনের ভার্ব আছে কি না? নাই। এখানে বি ভার্বও নাই, হ্যাভ ভার্বও নাই, মডাল অক্সিলারি ভার্বও নাই। এই ধরনের সেন্টেন্সগুলোতে তোমাকে ডু ভার্বের সাহায্য নিয়ে সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে হবে। প্রথমে আসো আমরা এই ডিড ভার্বটাতে কি নেব, ডু, ডিড, ডাজ কোনটা নেব? হ্যাঁ, প্রথমে আমাকে দেখতে হবে এখানে আমি ডু, ডিড, ডাজ থেকে কোনটা নেব, সেটার জন্য আমাকে দেখতে হবে ভার্বটা কোন রূপে আছে। এই ভার্বটা আছে ফার্স্ট ফর্মে। তো যদি ভার্বটা ফার্স্ট ফর্মে থাকে, তাহলে আমাকে নিতে হবে অক্সিলারি ভার্ব ডিড। তাহলে আমি নিলাম ডিড। এটা হাবোধক সেন্টেন্স, তাহলে আমি নেব ডিডেন্ট। তারপর সাবজেক্ট হি। এরপরে এটা যেহেতু ডিড বসেই গেছে, এবার এই মূল ভার্বটা বেস ফর্মে চলে আসবে। তাহলে হলো কি ডু। ডিডের বেস ফর্ম হচ্ছে ডু। তাহলে ডিডেন্ট হি ডু দ্য ওয়ার্ক। ওকে, আচ্ছা। এরপর আছে পুনম লাইকস ড্রয়িং, এখানে লাইকস অর্থাৎ ভার্বের সাথে এস যোগ আছে। যদি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে, তাহলে তোমাদেরকে নিতে হবে ডাজ। তাহলে হবে কি ডাজ। এটাও হাবোধক সেন্টেন্স, তাহলে নিতে হবে নট, ডাজন্ট, পুনম। যেহেতু এস বসার কাজ হয়ে গেছে, অর্থাৎ ডাজ যখন আমরা বসিয়েছি, ভার্বের সাথে এস বা এস যুক্ত করার কাজটা এখানে আর হবে না, অর্থাৎ একই সেন্টেন্সে একই কাজ দুবার হবে না, যার কারণে লাইকস থেকে আসবে লাইক, অর্থাৎ এটা বেস ফর্মে চলে আসবে। এরপরে ড্রয়িং, নট অফ ইন্টারোগেশন। তো ডাজন্ট পুনম লাইক ড্রয়িং। এরপর আসো এই ভার্বটাতে, এটা আছে প্লে। এটা বেস ফর্মে আছে, অর্থাৎ ভার্বের কোনো পরিবর্তন এখানে করা হয়নি, তার মানে এখানে নিতে হবে ডু। তাহলে যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমাকে নিতে হবে ডোন্ট। ডোন্ট দে প্লে ক্রিকেট ইন দ্য ইয়ার্ড। এই হলো এই সেন্টেন্সের ইন্টারোগেটিভ। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম কি, যদি ভার্বের মধ্যে সেন্টেন্সের মধ্যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব না থাকে, তখন ডু ভার্বের সাহায্য নিয়ে সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে হবে। আর এই ক্ষেত্রে ডু ভার্বের আমরা রূপ পাই তিনটা, একটা হচ্ছে ডু, একটা ডাজ, একটা ডিড। আমরা কখন ডিড ব্যবহার করব? যখন মূল ভার্বটা ফার্স্ট ফর্মে থাকবে, ডিড। আমরা কখন ডাজ ব্যবহার করব? যখন মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকবে, তখন আমরা ডাজ ব্যবহার করব। কখন আমরা ডু ব্যবহার করব? যখন ভার্বটা বেস ফর্মে থাকবে, তখন আমরা ডু ব্যবহার করব। তাহলে এটা আমরা আরও সহজভাবে বলতে পারি, ডু, ডাজ, ডিড যখন বসে অক্সিলারি ভার্ব হিসেবে, তখন মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসবে। সবসময় এটা বেস ফর্মে বসবে। ডু বসুক, ডাজ বসুক, ডিড বসুক, মেইন ভার্বটা কিন্তু বেস ফর্মে। এই দেখো, এখানে ডু, এখানে লাইক, এখানে প্লে। তাহলে এইভাবেই এই ধরনের সেন্টেন্সকে ইন্টারোগেটিভে রূপ দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখন দেখো, আমি পরের আরেকটা নিয়মে যাচ্ছি, অর্থাৎ অ্যাসাইড থেকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আরেকটা নিয়ম। এখানে আমি এটা রুল 2 বলবো এটাকে। এভরিবডি বা এভরিওয়ান বা অল, এগুলো যদি থাকে, এভরিবডি, এভরিওয়ান, অল যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে
সেটাকে হু দিয়ে করবে এবং এর পরের অংশটা নেগেটিভ করবে। এভরিবডি, এভরিওয়ান, অল। এভরিবডি, এভরিওয়ান, অল যদি হয় তাহলে সেক্ষেত্রে ইন্টারোগেটিভে তুমি ডব্লিউএস ব্যবহার করবে হু, আর দ্বিতীয় অংশটাকে নেগেটিভ করতে হবে। আর যদি এটা একটা, আরটা হচ্ছে নোবডি বা নান যদি থাকে তাহলে হু দিয়ে করবে এবং দ্বিতীয় অংশটা অ্যাফার্মেটিভ হবে। তার মানে দেখতে হবে, আচ্ছা এখানে এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে আমি বলছি হু প্লাস নেগেটিভ। আবার এভরিবডি দিয়ে এমন সেন্টেন্সও হতে পারে যে সেন্টেন্সটা নেগেটিভে আছে, তখন তুমি সেটা ওই জায়গায় অ্যাফার্মেটিভ করে দেবে। তো বেসিক্যালি আমরা এটা ধরে নিচ্ছি যে এভরিবডি, এভরিওয়ান, অলটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য, এবং সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে যখন তুমি ইন্টারোগেটিভ করবে হু এর সাহায্য নেবে, এখানে হু এর সাহায্য নিতে হবে। জাস্ট ওটা মাথায় রাখবে যে মূল সেন্টেন্সটা হা বোধক হলে পরের অংশটা না বোধক হবে, মূল সেন্টেন্সটা না বোধক হলে পরের অংশটা হা বোধক হবে। এখানে দেখো নোবডি আর নান এই দুটো কিন্তু নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে। এগুলোকে বলা হয় তোমার ইনডেফিনিট প্রোনাউন। এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এই ইনডেফিনিট প্রোনাউনের মধ্যে হা বোধক আছে, না বোধক আছে। হা বোধকের জন্য দ্বিতীয় অংশটা না বোধক হবে, আর এই না বোধকের জন্য দ্বিতীয় অংশটা হা বোধক হবে। এই জাস্ট পার্থক্য। আমি দুটো উদাহরণ দিচ্ছি, দেখো। প্রথমে দিচ্ছি ওই যে একটা সেন্টেন্স দিয়েছিলাম, এভরিবডি বিলিভস এ, আচ্ছা এভরিবডি বিলিভ, আচ্ছা আমি ট্রুথফুল ম্যান, এভরিবডি বিলিভস এ ট্রুথফুল ম্যান। এখানে দেখো এভরিবডি আছে এবং সেন্টেন্সটা হা বোধক, বিলিভস এ ট্রুথফুল ম্যান। এখানে আমাকে ইন্টারোগেটিভে প্রথমে যেটা করতে হবে হু, কেমন, হুটা নিয়ে আসলাম এভরিবডির জন্য। এরপর দ্বিতীয় অংশটাকে নেগেটিভ করব, যেহেতু এটা হা বোধক আছে। আমার ফরমেশনটা কি, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে দ্বিতীয় অংশটা নেগেটিভ করতে হবে যেহেতু এটা হা বোধক আছে। এখন দেখো না বোধক করতে গেলে আমি দেখতে পাচ্ছি আমার এখানে ভার্ব আছে একটা, সেটা হচ্ছে বিলিভস, এবং ওই ভার্বের মধ্যে একটা অ্যাস যুক্ত আছে। দেখো এখানে কিন্তু কোনো বি ভার্ব নেই, হ্যাভ ভার্ব নেই, মডাল অক্সিলারি নেই। যেই ভার্বটা আছে সেটা হচ্ছে বিলিভস এবং সেটার সাথে অ্যাস যুক্ত আছে। তাহলে এই অ্যাস যুক্ত থাকলে আমরা কী করতে বলেছিলাম, ডাজ ব্যবহার করতে বলেছিলাম। যেহেতু আমরা নেগেটিভ করব তাহলে ডাজন্ট। এরপর বিলিভসের অ্যাসটাকে আমরা বাদ দিয়ে লিখব বিলিভ। তাহলে কি দাঁড়ালো, হু ডাজন্ট বিলিভ এ ট্রুথফুল ম্যান। হু ডাজন্ট বিলিভ এ ট্রুথফুল ম্যান। আচ্ছা এবার আমি আরেকটা সেন্টেন্স দিচ্ছি, দেখো। নোবডি ট্রাস্ট এ লায়ার। এই যে সেন্টেন্সটা এখানে আছে নোবডি, তাহলে এটার জন্য আমাকে কী করতে হবে, এটার জন্য আমাকে হু দিতে হবে। এই যে হু দিলাম। এরপর এই অংশটা হা বোধক থাকবে, এই অংশটা হা বোধক থাকবে যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ আছে। তাহলে যদি হা বোধক থাকে তাহলে আমাকে আর কিছু করতে হচ্ছে কিনা দেখো তো, আর কিছু করতে হচ্ছে না, যেটা আছে সেটাকেই লিখে দিলে চলছে। যদি আমাকে না বোধক করতে হতো তখন আমাকে একটা নট আনার জন্য অক্সিলারি ভার্ব খুঁজতে হতো। এখন যেহেতু আমাকে না বোধক করতে হচ্ছে না, হা বোধকই রেখে দিতে হচ্ছে, তাহলে এখানে আর কোনো কাজ আমি পাইনি। এই কারণে ট্রাস্ট এ লায়ারটা অপরিবর্তিত অবস্থায় বসেছে। তাহলে নোবডি ট্রাস্ট এ লায়ার, এখানে এটার ইন্টারোগেটিভ হবে হু ট্রাস্ট এ লায়ার। তাহলে এইভাবে তুমি যে কোনো ইনডেফিনিট প্রোনাউনের জন্য যে কোনো ইনডেফিনিট প্রোনাউন যদি থাকে তাহলে সেটাকে হু দিয়ে করবে এবং দেখবে সেন্টেন্সটা হা বোধকে আছে নাকি না বোধকে আছে। হা বোধকে থাকলে না বোধক করে দিতে হবে, না বোধকে থাকলে হা বোধক করে দিতে হবে। জাস্ট এই কাজটা করতে হবে। এখন দেখো এই এভরি দিয়ে এইটাকে আবার আমি এখন যে নিয়মটা দেখাবো সেই নিয়মটা দিয়ে এই সেন্টেন্সগুলো কিন্তু করা যাবে। সেটা কি দেখো, এটা আমি রুল 2 এর মধ্যে রাখছি। এভরি প্লাস নাউন, এভরি প্লাস নাউন মানে এভরি পরে আমরা দেখিয়েছিলাম এভরি ওয়ান, এভরি বডি, কেমন, এমনও তো হতে পারে এভরি বয়, এভরি গার্ল, এভরি পারসন। হ্যাঁ, এরকম একটা নাউন এভরি পরে থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। তখন কি করবে, তখন তুমি
ইজ অথবা ওয়াজ, এরপরে দেয়ার, নো। কখন? এটা যখন হ্যাঁ বোধক হবে, এটা অ্যাফার্মেটিভ হলে। এটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ইজ অথবা ওয়াজ, তারপর দেয়ার বসাবে, তারপর নো বসাবে। এরপর বাকি অংশটা বসবে কি দিয়ে? হু প্লাস নেগেটিভ। দেখো প্রথমে ইজ অথবা ওয়াজ, আমি ইজও বলছি ওয়াজও বলছি, কেন? কারণ সেন্টেন্সটা হ্যাঁ বোধক থাকতে পারে, সরি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিটেও থাকতে পারে, ফার্স্ট ইনডেফিনিট থাকতে পারে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে থাকতে পারে, ফার্স্ট টেন্সে থাকতে পারে। যখন প্রেজেন্ট টেন্সে থাকবে তখন ইজ নেবে, যখন ফার্স্ট টেন্সে থাকবে তখন ওয়াজ নেবে। তাহলে ইজ বা ওয়াজ, দেয়ার, নো এই অংশটা শুরুতে বসবে, বসানোর পরে এরপর হু বসাবে। দেখো যদি এখানে একটা কথা আছে, এই নাউনটা যদি ব্যক্তিবাচক হয় তখন তুমি বসাবে হু, আর যদি বস্তুবাচক হয় তাহলে হবে সেই ক্ষেত্রে হুইচ, তখন হবে কি? হুইচ। এটা আমি এখানে লিখে দিচ্ছি, এটা বস্তুবাচকের ক্ষেত্রে, বস্তুবাচকের ক্ষেত্রে। আবার আমরা ওভাবে বলতে পারি ব্যক্তি না হলে, ব্যক্তি না হলে তখন আমরা হুইচ বসাবো। কেমন? তাহলে এই নাউনটা তোমার ব্যক্তিবাচকও হতে পারে, অব্যক্তিবাচকও হতে পারে। যদি ব্যক্তিবাচক হয় তাহলে আমরা এই জায়গায় হু বসাবো, আর যদি ব্যক্তিবাচক না হয় তখন আমরা হুইচ বসাবো। আমি দুটো উদাহরণ দিচ্ছি, দেখো। এভরি পারসন enjoyed the match. এভরি পারসন এনজয়েড দ্য ম্যাচ। তাহলে আমি যে কথাটা বলেছি এভরির পরে যেটা আছে পারসন, এটা একটা নাউন, কেমন? এবং এটা একটা ব্যক্তিবাচক নাউন। তাহলে এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব তাহলে এটা ওয়াজ দিতে হবে। কেন ওয়াজ দিতে হবে? দেখো এই ভার্বটা ফার্স্ট টেন্স আছে, তাহলে ওয়াজ, দেয়ার। এখানে আমার একটু মনে হয় এই জায়গায় একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে কি এটা এনি হবে, অ্যাকচুয়ালি এটা হবে এনি। তাহলে এই জায়গায় যে শব্দটা হবে সেটা হচ্ছে এনি। তাহলে ওয়াজ, দেয়ার, এনি, এরপরে বসবে নাউনটা। নাউনটা কি? নাউনটা হচ্ছে পারসন। নাউনটা কি? পারসন। তাহলে এখানে আমরা এটা লিখে দিতে পারি, নাউনটা এখানে বসবে। তাহলে ইজ বা ওয়াজ বসালাম, দেয়ারটা বসালাম, এনি বসালাম, নাউনটা বসালাম। নাউনটা কি এখানে? পারসন। এরপর আসবে হু, কেননা এটা যেহেতু ব্যক্তি তাহলে হু। দ্বিতীয় অংশটা নেগেটিভ হবে, দ্বিতীয় অংশটা এখানে বলা আছে কি নেগেটিভ হতে হবে। তাহলে এনজয়েড দ্য ম্যাচ, এনজয়েড দ্য ম্যাচ এটাকে আমি এখন নেগেটিভ করব। এটা নেগেটিভ করলে আমরা পাবো ডিড নট, হু ডিড নট এনজয় দ্য ম্যাচ, প্রশ্নবোধক। তাহলে ওয়াজ দেয়ার এনি পারসন হু ডিড নট এনজয় দ্য ম্যাচ, এই হচ্ছে এই সেন্টেন্সের ইন্টারোগেটিভ। আরেকটু খেয়াল করো তোমরা, আমি আরেকবার একটু তোমাদেরকে বিষয়টা বলছি যে এভরির পরে যদি নাউন থাকে, এই নাউনটা ব্যক্তিবাচকও হতে পারে, এই নাউনটা ব্যক্তিবাচক নাও হতে পারে, অর্থাৎ অব্যক্তিবাচক। এবং এটা যদি হ্যাঁ বোধক হয় তখন তুমি শুরুতেই যেটা বসাবে একটা ক্লজ বসাবে, ক্লজ, এটাকে একটা ক্লজ বলা হচ্ছে। সেই ক্লজটা হবে ইজ অথবা ওয়াজ দিয়ে। যদি এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ইজ বসাবে, যদি এই সেন্টেন্সটা ফার্স্ট টেন্সে হয় তাহলে ওয়াজ বসাবে, তারপর দেয়ার এনি, ইজ দেয়ার এনি, ওয়াজ দেয়ার এনি। এরপরে এই এনির পরে যেটা বসবে সেটা হচ্ছে নাউন। কোন নাউনটা? যে নাউনটা এখানে থাকে, এভরির সাথে যে নাউনটা থাকে সেই নাউনটা এনির পরে বসবে। এরপর একটা কনজাংশন বসাতে হবে, সেটা হচ্ছে হু। হ্যাঁ, এরপরে দ্বিতীয় অংশ যেটা সেটা হবে নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ওই ক্লজটা, আমি এটাকে সেন্টেন্স বলবো না, এটা হচ্ছে একটা ক্লজ। এই ক্লজটা হবে নেগেটিভ। তাহলে এখানে দেখো এনজয়েড দ্য ম্যাচ, এই অংশটাকে আমি যখন নেগেটিভ করবো, এটা যেহেতু ফার্স্ট টেন্সে আছে তাহলে হবে ডিড নট। ডিড নটের পরে মূল ভার্বটা বেস ফর্মে বসবে এনজয় দ্য ম্যাচ, তারপর প্রশ্নবোধক চিহ্ন দিবে, এই হচ্ছে অ্যান্সার। আরেকটা দেখো,
everything was clear to all. এভরিথিং ওয়াজ ক্লিয়ার টু অল, এই সেন্টেন্সটা দেখো। এভরির পরে যেটা আছে থিং যে নাউনটা সেটা অব্যক্তিবাচক একটি নাউন, তাহলে এখানে আমরা কি করব দেখো, ইজ নয়, এটা কি হবে ওয়াজ, যেহেতু এখানে ফার্স্ট টেন্স আছে। ওয়াজ দেয়ার এনিথিং, এখানে একটা জিনিস খেয়াল করো তো, আমি এখানে এনির পরে পার্সনটাকে আলাদা লিখেছি, মাঝখানে স্পেস আছে কিন্তু, কারণ এখানে যে এভরির পরে নাউনটা আছে সেটা মাঝখানে স্পেস আছে। এই জায়গায় এভরিথিং এক শব্দ, এখানে কোনো স্পেস নেই, এটা একটাই শব্দ, সেই কারণে আমি এনির পরে থিংটাকে আলাদা করে লিখিনি, একসাথেই দিয়ে দিয়েছি, অর্থাৎ এনিথিং। ওয়াজ দেয়ার এনিথিং, এরপর আমরা যেটা বসাবো সেটা হচ্ছে হুইচ। কেন হুইচ বসাবো? কারণ এই যে নাউনটি এখানে আছে সে নাউনটি অব্যক্তিবাচক, আর অব্যক্তিবাচক হলে আমাদের নিতে হবে হুইচ। তাহলে ওয়াজ দেয়ার এনিথিং হুইচ, দ্বিতীয় অংশটা নেগেটিভ, দ্বিতীয় অংশ মানে এই অংশটা, এই অংশটা ওয়াজ ক্লিয়ার টু অল, তাহলে হবে ওয়াজ নট ক্লিয়ার টু অল, ক্লিয়ার টু অল। ওয়াজ দেয়ার এনিথিং হুইচ ওয়াজ নট ক্লিয়ার টু অল, এইভাবে। এই সেন্টেন্সটাকে আবার আমরা অন্যভাবে করতে পারি। যদি আমরা বলি যে এভরিথিং ওয়াজ ক্লিয়ার টু অল, আসলে একটা সেন্টেন্সকে ট্রান্সফরমেশন নিয়মের মধ্যে, অর্থাৎ যেটা আমরা বলছি কি গঠনটা যেভাবে যে সেন্টেন্সে রূপান্তর করতে বলে সেই সেন্টেন্সের গঠন মোতাবেক হতে হবে, এবং আরেকটা জিনিস হচ্ছে কি অর্থের পরিবর্তন করা যাবে না। যদি তুমি এই দুইটা জিনিস ঠিক রাখতে পারো, আমি যে নিয়মটা দেখাচ্ছি সেই নিয়মে করতে হবে এমন কোনো কথা নাই। তুমি যে অ্যান্সারটা বের করবে সেটা যদি দেখা যায় যে কি ইন্টারগ্রেটিভ করতে বলেছে, ইন্টারগ্রেটিভের ফরমেশন আছে, আবার তুমি যে সেন্টেন্সটাকে ইন্টারগ্রেটিভ করেছো সেই সেন্টেন্সের সাথে অর্থগত মিল রয়েছে, তাহলে অবশ্যই সেটা শুদ্ধ। এটাই ফলো করতে হবে এমন কোনো না। যেমন এই সেন্টেন্সটাকে আমি আরেকভাবে করতে পারবো, এভরিথিং ওয়াজ ক্লিয়ার টু অল হুইচ ওয়াজ নট ক্লিয়ার টু অল। আমি এই সেন্টেন্সটাকে এইভাবে বলতে, ওইটাও কিন্তু শুদ্ধ, হুইচ ওয়াজ নট ক্লিয়ার টু অল, অথবা হুইচ থিং ওয়াজ নট ক্লিয়ার টু অল, এইভাবে বলা যায়। তাহলে একটা সেন্টেন্সকে ট্রান্সফরমেশন করার ভিন্ন ভিন্ন উপায় আছে। আমি জাস্ট এখানে যে বিষয়টা তোমাদের বেসিক জিনিসটা দিতে যাচ্ছে সেটা হচ্ছে কি তোমাকে কিছু সুনির্দিষ্ট নিয়ম দেওয়ার অর্থ হলো তুমি যাতে জিনিসটা অ্যাসারিভ থেকে ইন্টারগ্রেটিভ করার ক্ষেত্রে কোন নিয়মে এগোতে হবে সেই ব্যাপারে একটু ধারণাটা পাও। যদি একটা দুটো নিয়ম দিয়ে তুমি এগোতে পারো তাহলে বাকি নিয়মগুলো আস্তে আস্তে তোমার মধ্যে আয়ত্ত সহজ হবে। যদি সবগুলোকে একসাথে বিবেচনা করো, সব ধরনের বিকল্প একসাথে যদি মাথায় নিয়ে আসো, তখন দেখা যাবে যে কি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে প্রথমে আমরা সহজভাবে আগাবো, অর্থাৎ একটা দুটা বিকল্প দিয়ে দেখব সেটাকে কিভাবে চেঞ্জ করা যাচ্ছে। এরপর আস্তে আস্তে সেগুলো করতে করতে প্র্যাকটিস করতে করতে বিকল্প যে আরও নিয়ম আছে সেগুলো আমরা আস্তে আস্তে আয়ত্ত করার চেষ্টা করব। এভাবে কিন্তু কাজ করতে হবে। আচ্ছা, এখন আমি আরেকটা নিয়মে যাচ্ছি, সেটা হচ্ছে 3 নাম্বার। আচ্ছা, এটা 3। নেভার শব্দটা যদি তোমার সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেটাকে কি করে দেবে? এভার করে দেবে। অথবা তুমি উল্টোটাও বলতে পারো, এভার যদি থাকে তাহলে সেটাকে নেভার করবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, হি নেভার টেলস এ লাই। এই সেন্টেন্সটাকে আমরা কি করব? ইন্টারোগেটিভ করব। প্রথমে আমি দেখব এই সেন্টেন্সটাতে অক্সিলারি ভার্ব আছে কিনা, নাই। এখানে একটাই ভার্ব আছে, সেটা হচ্ছে টেল, এবং সেটার সাথে অ্যাস যোগ আছে। তাহলে কি বলেছি যে ইন্টারোগেটিভ করার সময় সেটার জন্য আনতে হবে ডাস। এবার আমরা দেখব সেন্টেন্সটা হাবোধক নাকি না বোধক। এই সেন্টেন্সটা কিন্তু না বোধক। কেন না বোধক? কারণ এখানে নেভার শব্দটা আছে। নেভার শব্দটা একটা নেগেটিভ ওয়ার্ড, এটা নেগেটিভ একটা অ্যাডভার্ব।
তাহলে এই নেভার যদি থাকে তাহলে সেন্টেন্সটা নেগেটিভ। এখন আমাকে অ্যাফার্মেটিভে চলে আসতে হবে। এই অ্যাফার্মেটিভ করার জন্য অ্যাকচুয়ালি আমাকে নেভারকে এভার করতে হচ্ছে। ঠিক আছে, নেভারকে আমরা কেন এভার করছি? কারণ নেভার থাকা মানে সেন্টেন্সটা নেগেটিভ। তাহলে এটাকে আমার যেহেতু ইন্টারোগেটিভের নিয়ম অনুসারে এটাকে অ্যাফার্মেটিভে নিয়ে আসতে হবে, সেই কারণে আমরা নেভারকে এভার করছি। তাহলে ডাজের পরে হি, এরপরে নেভারটা হবে এভার, এরপরে টেলস থেকে হবে টেল, যেহেতু এসের কাজ এখানে হয়ে গেছে। এ লাই, ডাজ হি এভার টেল এ লাই, এইভাবে কাজটি করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমার আজকের আলোচনা। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কীভাবে রূপ দিতে হবে সেই বিষয়ক আলোচনা। আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছো এবং তোমরা আজকে বাসায় অবশ্যই কিছু কাজ করবে, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে কিছু কাজ অবশ্যই করবে। এবং যদি কাজ করো তোমরা এই রুলসগুলো আরও ভালোভাবে বুঝতে পারবে এবং তোমরা ভবিষ্যতে কাজ করতে গিয়ে আর কোনো সমস্যায় পড়বে না। মনে রাখতে হবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি শুধু রুলস জানলে হবে না, রুলসগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেই বিষয়ে ভালোভাবে আয়ত্ত করতে হলে তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো আমি আশা করব তোমরা অবশ্যই আজকে প্র্যাকটিস করবে। তো আগামী দিন একই টাইমে আবারও তোমাদের সামনে হাজির হব। তো ততক্ষণ মধ্যে ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে তোমরা দৈনন্দিন জীবনযাপন করবে, নিজেকে সুরক্ষিত রাখবে এবং পরিবারকে সুরক্ষিত রাখবে। আল্লাহ হাফেজ।